যিনি একজন স্পেস ফিজিসিস্ট। ওনার সঙ্গে কথা বলবো এবং মহাকাশের ব্যাপারে আরও অনেক কিছু জানার চেষ্টা করবো, এবং যেমনটা আমি বলছিলাম, মহাকাশকে আরও একটু ভালো করে জানা, আরও একটু কাছ থেকে চিনব আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। নমস্কার মৃত্তিকা দেবী, আপনাকে স্বাগত এফএম উচ্চায়ন্তে। নমস্কার। প্রথমেই জানতে চাইবো যে নমস্কার, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আপনার কাছ থেকে প্রথমেই যেটা জানতে চাইবো, যেহেতু আজ ন্যাশনাল স্পেস ডে, আপনি কাজ করেন স্পেস সায়েন্স নিয়ে, তো এই স্পেস সায়েন্স ব্যাপারটা কি, জিনিসটা কি? আমরা সকলেই জানি বিজ্ঞানের একটি শাখা হলো পদার্থবিজ্ঞান। সেই পদার্থবিজ্ঞানের একটি শাখা হলো মহাকাশ পদার্থবিজ্ঞান বা স্পেস ফিজিক্স। আচ্ছা। এবং এটি জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোফিজিক্সের সঙ্গে একটি নিবিড় সম্পর্ক আছে, কিন্তু একটা গুরুত্বও আছে। মহাকাশ পদার্থবিজ্ঞান মূলত চর্চা করে সূর্য থেকে বিকিরিত যে সকল রশ্মি আছে, যাদেরকে আমরা সোলার উইন্ড বলি, তাদের কিভাবে পৃথিবী এবং অন্যান্য গ্রহের বায়ুমণ্ডলে প্রভাব ফেলে এবং তার জন্য পৃথিবী এবং অন্যান্য গ্রহ এবং গ্রহাণুর কি স্ট্রাকচারাল চেঞ্জেস হয় সেইটা নিয়ে। আচ্ছা, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো এই স্পেস ফিজিক্স ব্যাপারটা বললেন আপনি, তার কি কি অ্যাপ্লিকেশনস কি কি রয়েছে একটু জানতে চাইবো। মানে ধরুন, আমাদের সূর্য থেকে যে রশ্মিগুলো বেরোচ্ছে তাদেরকে আমরা সোলার উইন্ড বলি। সেই রশ্মিগুলো যখন বিভিন্ন প্ল্যানেট পুরো সোলার সিস্টেমে ছড়িয়ে পড়ে এবং ছড়িয়ে পড়ার পরে প্রতিটা গ্রহতে এসে তারা ধাক্কা খায়। এবার গ্রহগুলো তার সেই ধাক্কাগুলোকে কিভাবে সহ্য করে, সেটাই এই পুরো সোলার উইন্ড এর এফেক্ট অন প্ল্যানেট আর বিভিন্ন গ্রহাণুর ওপরে, সেটাই আসলে স্পেস ফিজিক্সের কাজ। আমরা কি করি, যখন বিভিন্ন সোলার উইন্ডের এফেক্ট আসে বিভিন্ন প্ল্যানেটের উপর, যে প্ল্যানেটে কাজ করে, তখন আমরা দেখতে থাকি যে সেটা এসে কিভাবে আঘাত করছে, অ্যাটমসফিয়ারের কোন অংশে আঘাত করছে, অ্যাটমসফিয়ারে আঘাত করছে না ম্যাগনেটোস্ফিয়ারে আঘাত করছে। এই স্তরগুলো হচ্ছে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর। এই আঘাতগুলোর জন্য বায়ুমণ্ডলের বিভিন্ন স্ট্রাকচারাল ডিফরমেশন হয়, এবং এই ডিফরমেশন গুলোর একটা মূল আমরা যেটা দেখতে পাই এর ফলে, সেটা হলো হচ্ছে অরোরা, নর্দার্ন অ্যান্ড দ্য সাদার্ন লাইটস। কিছু আগের বছরই যখন মে মাসে সূর্য থেকে এই রশ্মি সিএমই যাকে বলে বেরিয়ে আসে, সেটা এমনই স্ট্রং ছিল যে ইভেন আমরা নর্দার্ন অ্যান্ড সাদার্ন লাইট ইন্ডিয়া থেকে দেখতে পেয়েছি। লের হ্যানলের যে অবজারভেটরিটা আছে, সেখান থেকে দেখতে পাওয়ার কথা না, কারণ আমাদের ইন্ডিয়া বা ভারত যে লংজিটিউড ল্যাটিটিউডে বিলং করে, সেখান থেকে নর্দার্ন লাইট বা সাদার্ন লাইট কোনোটাই দেখা যায়নি। কিন্তু সিএমই এতটাই জোরালো ছিল যে তার এফেক্টটা এতটাই বেশি ছিল যে লাইট গুলো যে ফর্ম করেছে, সেটার ভিউ ইভেন আমাদের ভারত থেকে দেখা সম্ভব হয়েছে। আচ্ছা, তো আপনার যে এই যে রিসার্চের ব্যাপার রয়েছে, স্পেস ফিজিক্স নিয়ে আপনি কাজটা করছেন, এবং এই যে স্ট্রাকচারাল ডিফরমেশনের কথাটা যে বললেন, সেগুলো এফেক্ট করে, আপনি অরোরার কথা বললেন, সেগুলোর কোনো অ্যাডভার্স এফেক্ট কি হচ্ছে বা হতে পারে? আমাদের পৃথিবীর ক্ষেত্রে অ্যাডভার্স এফেক্ট হওয়া খুব কঠিন, কারণ পৃথিবী এবং বিভিন্ন প্ল্যানেট, আরো অনেকগুলো গ্রহ, শুধু ভেনাস আর মার্স ছাড়া সবারই না একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। এই ম্যাগনেটিক ফিল্ডের জন্য একটা ম্যাগনেটোস্ফিয়ার তৈরি হয়। যেই স্ফিয়ার বলতে একটা গোলাকার ঠিক নয়, কিন্তু আলোতে গোলাকার স্ট্রাকচার, যেটা এই ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, সেই স্ট্রাকচারটা সোলার উইন্ডটাকে আটকে দেয়। এবারে পৃথিবীর ক্ষেত্রে ওই আটকানো জায়গাটায় নর্দার্ন অ্যান্ড সাদার্ন রিজিয়নে একটা কাঁচ তৈরি হয়েছে। সেই কাঁচের ফলে আমরা নর্দার্ন লাইট, সাদার্ন লাইট দেখতে পাই, কিন্তু কোনো এফেক্ট হয় না। আমাদের পৃথিবী কিন্তু প্রোটেক্টেড তাও। কিন্তু কিছু অন্যান্য প্ল্যানেট আছে, যেমনি ভেনাসের নিজস্ব কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই, মার্সের কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই।
মানা হয় যে মার্সের এই ম্যাগনেটিক ফিল্ড না থাকার জন্য, তার ম্যাগনেটোস্ফিয়ারও নেই, এবং সেই ম্যাগনেটোস্ফিয়ার না থাকার জন্য যখন সূর্যর ঝড় আসতেই থাকে বছরের পর বছর, মার্সের পুরো অ্যাটমসফিয়ারকেই ও নষ্ট করে দিয়েছে, এবং তার ফলে মার্সের যে স্ট্রাকচার আমরা দেখতে পাই তাতে কোনো অ্যাটমসফিয়ার নেই। এটা হয়তো পৃথিবীতে হতে পারতো বা হতে পারে যদি ম্যাগনেটিক ফিল্ড পৃথিবীর আর না থাকে, কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম, তাই নেই বলাই ভালো। আচ্ছা, তো ম্যাগনেটিক ফিল্ডের এফেক্টের জন্য সেইভাবে মানে এফেক্ট করে না সেই রশ্মিগুলো, তাই তো? তখন সেই জায়গাতে দাঁড়িয়ে অন্যান্য প্ল্যানেটের উপর যে এফেক্টটা, আমাদের প্ল্যানেটে যেরকম এফেক্ট হচ্ছে বা যতটা এফেক্ট হচ্ছে, সেম কি অন্য প্ল্যানেটের উপরে অতটাই হচ্ছে? যাদের ম্যাগনেটিক ফিল্ড নেই তাদেরকে বাদ দিয়ে বলছি। খুব ভালো প্রশ্ন। এটার ব্যাপারটা বুঝতে গেলে আমাদের প্ল্যানেটের স্ট্রাকচার গুলো বোঝা দরকার। আচ্ছা, প্ল্যানেটে জুপিটার বা স্যাটার্ন বা ইউরেনাস, এদের স্ট্রাকচারালি এরা কিন্তু অনেক বড়, এবং এরা সানের থেকে আরো দূরে। সোলার উইন্ড হচ্ছে পার্টিকেল, ইলেকট্রিক পার্টিকেল। সেই পার্টিকেলস গুলো যখন ফ্লো করছে, তারা প্রথমে এসে মার্কারি আসবে, তারপরে ভেনাস, তারপরে আর্থ, তারপরে মার্স, আস্তে আস্তে ওরা ফ্লো করছে। কিন্তু যত পিছনের দিকে প্ল্যানেটের দিকে যাব আমরা, তত ওর রশ্মির ক্ষমতাটা কমতে থাকে। কিন্তু সেই প্ল্যানেট গুলো বড় যদি স্ট্রাকচারে হয়, তাহলে তার আঘাতটা ছড়িয়ে পড়ার সম্ভাবনাও বেশি থাকে। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি মুন জাতীয় কোনো অবজেক্টকে দেখি যার কোনো অ্যাটমসফিয়ার নেই, মুনের কোনো অ্যাটমসফিয়ার কোনোদিন ছিল না এবং কোনোদিন হবেও না। আচ্ছা, তো চন্দ্রের মতন স্ট্রাকচারে খুব ভালোভাবে আমরা সোলার উইন্ডের এফেক্ট করতে পারি। এসে পড়াতে বিভিন্ন যে স্ট্রাকচার আমরা তাদের মধ্যে দেখতে পাই, এগুলোর এফেক্ট কিন্তু বছরের পর বছর ধরে সূর্য রশ্মি এসে ওর গায়ে পড়া। একদম। একটা জিনিস একটু জানতে চাইবো, আপনি বললেন যে বিভিন্ন যে প্ল্যানেটগুলোর উপর যে এফেক্টটাও একটু ডিফারেন্ট হয়, দূরত্বের একটা বিষয় তো অবশ্যই রয়েছে। আমরা জানি যে পৃথিবী অন্তত এই সোলার সিস্টেমে এমন একটা প্ল্যানেট যেখানে জীবন রয়েছে, লাইফ রয়েছে। অন্যান্য প্ল্যানেটগুলোতে সেখানে এই যে আপনি বললেন যে এফেক্টটা হয়, তারও কি কোনো প্রভাব রয়েছে সেখানে জীবন বিস্তৃতির ক্ষেত্রে বা জীবন পাওয়া যাওয়ার ক্ষেত্রে? অ্যাটমসফিয়ার একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ আমরা যে এই নিঃশ্বাস নিতে পারছি কি পাচ্ছি না, উইন্ড বা বায়ু আছে কিনা, বায়ু তো অ্যাটমসফিয়ারেই থাকে, সেই জিনিসটি সেটা না থাকলে কোনোভাবে প্রাণ থাকার সম্ভাবনা নেই। এবার শুধু সেটা থাকলে হবে না, তার কম্পোজিশন, যেটা আবার পদার্থ বিজ্ঞানের থেকে বেশি কেমিস্ট্রি দিকে চলে যাচ্ছি। এটা একটা ব্রাঞ্চ অফ ফিজিক্স, ব্রাঞ্চ অফ সায়েন্স বলা চলে, এটাকে বলে অ্যাস্ট্রোকেমিস্ট্রি, যেখানে আমরা বিভিন্ন প্ল্যানেটের অ্যাটমসফিয়ারিক কম্পোজিশন এবং সেখানে প্রাণ থাকতে পারে কি পারে না সেই দিকটা দেখা হয়। এবার সেটা আমার গবেষণার বিষয়বস্তু নয়, কিন্তু আমি সামান্যভাবে এইটুকুনি জানি, আমরা সবাই জানি যে অক্সিজেন খুব ইম্পর্টেন্ট আমাদের নিঃশ্বাসের জন্য, এবং সেই অক্সিজেন পার্সেন্টেজ বিভিন্ন প্ল্যানেটে এমন নেই যে একটা প্রাণ থাকতে পারে, অ্যাটলিস্ট আমাদের সোলার সিস্টেমের প্ল্যানেটে। এবার আমাদের সোলার সিস্টেম ছাড়াও আরো অনেক সোলার সিস্টেম আছে, তাদের ক্ষেত্রে জীবন থাকবে কি থাকবে না, এটা এই নিয়ে গবেষণা চলছে। অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাস্ট্রোবায়োলজি, এই ধরনের বিষয়গুলো খুবই ভালোভাবে এই পার্টিকুলার রেঞ্জটাকে নিয়ে কাজ করছে, গবেষণা আর উত্তর বলবে। আচ্ছা ম্যাডাম, আরেকটা জিনিস জানার চেষ্টা করব আপনার কাছ থেকে। বিভিন্ন প্ল্যানেটগুলোতে অন্ততপক্ষে মানুষ যে প্ল্যানেটে পৌঁছাতে পেরেছে, সেখানেই কিন্তু আমরা জল খোঁজার একটা চেষ্টা আমাদের রয়েছে। বিভিন্ন ফর্মে হয়তো আমরা পেয়েছি, বা জল থাকার একটা চিহ্ন সেগুলো আমরা দেখতে পেয়েছি। তো এই জল থাকাটা কি একটা এসেনশিয়াল ফ্যাক্টর, বা জীবন তার সঙ্গে জড়িত রয়েছে, এরকম ভাবে কি আমরা সেটাকে দেখি বা দেখতে পারি? নিশ্চয়ই, কিন্তু লিকুইড ফর্মে ওয়াটার থাকার জন্য আবার সেই একই ব্যাপার, জল থাকার জন্য আমাদের সেই গরম, মানে একটা প্ল্যানেট কতটা গরম হবে তার মধ্যে বা কতটা ঠান্ডা হবে সেটা নির্ভর করছে। যেমনি ভেনাসের ক্ষেত্রে ড্রাই অ্যাটমসফিয়ার আছে, মার্কারিতে খুব লিকুইড ওয়াটার থাকার সম্ভাবনা আছে এবং আছে, কিন্তু সেটা অসম্ভব গরম। এই ধরনের প্ল্যানেট গুলোতে লিকুইড ওয়াটার থাকলেও সেখানে প্রাণ থাকার চান্সটা ওই ক্ষেত্রে কমে যাচ্ছে। আর পজিশন ওয়াইজ সোলার সিস্টেমে ইটস দ্য বেস্ট প্লেস
টু হ্যাভ লাইফ। সেটা সূর্যের থেকে খুব দূরে নয়, সূর্যের খুব কাছে নয়, তার একটা নিজস্ব অ্যাটমসফিয়ার আছে, ম্যাগনেটোস্ফিয়ার আছে, এবং তার ফলে সে প্রোটেক্ট করছে। আমি যে পার্টিকুলার রেঞ্জে কাজ করি, আমি যে লেয়ারটা নিয়ে কাজ করি, সেটাই আসলে এই বিষয়টা নিয়েই কাজ করে, যে আমরা কিভাবে সোলার উইং থেকে আর্থকে প্রোটেক্ট করছি, এবং এটা সম্ভব হয়েছে আর্থের পজিশন ইন সোলার সিস্টেমের জন্য। আচ্ছা, আপনি বললেন যে আর্থ সবসময় প্রোটেক্টেড থাকবে, কারণ যেহেতু আর্থের একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। তো কোনো সময় কি এটা সম্ভব যে পৃথিবীর এই ম্যাগনেটিক ফিল্ড নষ্ট হয়ে যেতে পারে বা না থাকতে পারে? না, সেটার মেইন কারণ হচ্ছে আর্থের ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাকচুয়ালি এক্সটেন্ড করছে আর্থের ভেতর দিয়ে, ইন্টেরিয়র অফ দ্য আর্থ, যে molten রক ইনসাইড দ্য আর্থ। এটা আবার আরেকটা ব্রাঞ্চ জিওফিজিক্স এর একটা কাজ, যে সবই আমরা ইন্টারলিঙ্ক, বুঝলেন? অ্যাস্ট্রোফিজিক্স, স্পেস ফিজিক্স, জিওফিজিক্স, ইভেন জিওগ্রাফি, ওয়াই নট? এরা সবাই আসলে একই বিষয় নিয়ে বিভিন্ন দিকটা দেখছে। তো যা বলছিলাম, এই ম্যাগনেটিক ফিল্ডটা বা সোকল ম্যাগনেটটা যদি আমরা দেখতে চাই, এটা আর্থের ভেতরে, এবং সেটার এক্সটেন্ড করছে মোলটেন লাভার উপরে। এবার যত লাভা কমে যাওয়ার সম্ভব, অত ইন্টেরিয়র আমরা এখন অব্দি কখনো পৌঁছইনি। কিছু কিছু অবজেক্ট পাঠিয়ে চেক করা হয়েছে, কিন্তু আমরা কখনো অত ভেতরে যাই না, এবং সেটা খুবই খুবই গরম। আচ্ছা, এবং সেটা কমার সম্ভাবনা খুব কম। আচ্ছা, মৃত্তিকা ম্যাডাম, জানতে চাইবো আপনার কাছ থেকে, আপনি স্পেস ফিজিক্স নিয়ে কাজ করেছেন, এবং যারা ছাত্ররা আজকের এই অনুষ্ঠান শুনছে, বিশেষ করে তাদের জন্যই জানতে চাইবো যে এই স্পেস ফিজিক্স নিয়ে যে আপনি কাজটা করছেন, আপনি এই জায়গাতে কিভাবে গেছেন এবং তার জন্য কি কি পড়াশোনা করতে হয়েছে? প্রথম কথা হচ্ছে, পড়াশোনাটা যে বিষয়ই আমরা করতে চাই সেটাকে ভালোবাসা। কত নম্বর পেয়েছি সেটা প্রাথমিক স্তরে, স্কুলের 10ম স্থান বা শ্রেণী বা 12 স্থান, সেই সময় কি তারপরে কত নম্বর পেয়েছি সেটা ইম্পর্টেন্ট না। আমার নিজের জীবন থেকে আমি বলতে পারি, আমি খুব ভালো স্টুডেন্ট কোনো কালই ছিলাম না, এবং আমার 12th স্ট্যান্ডার্ডের যে রেজাল্ট, এইচএস এর যে রেজাল্ট, সেটা এমন ছিল যে আমাকে সবাই বলছিল যে তোমার বায়ো সায়েন্স নেওয়া উচিত, কারণ আমার বায়ো সায়েন্সের নম্বর ফিজিক্সের থেকে বেশি ছিল। কিন্তু আমার ভালোবাসা ফিজিক্সে তৈরি হয়েছে আমার বিভিন্ন প্রফেসরদের কাছে যাওয়া, স্কুল লাইফ থেকে, ছোটবেলা থেকে মায়ের হাত ধরে বিআইটিএম এ যাওয়া, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিক্যাল মিউজিয়াম, সেখানে গিয়ে আমি নানান এক্সপেরিমেন্ট দেখা, সেই দেখা থেকে ভালোবাসা। অঙ্ক করতে খুব ভালোবাসতাম, সেই অঙ্ক করা, সেই সব থেকে আস্তে আস্তে আমার ভালোবাসাটা তৈরি হয়। অঙ্ক প্রথম ভালোবাসা, আজও অঙ্ক সেখান থেকে ফিজিক্স, এবং ফিজিক্সে যখন অনার্স নিয়ে ভর্তি হয়ে ক্যালকাটা ইউনিভার্সিটি বেহালা কলেজে, সেখানে যে প্রফেসরদের পেয়েছিলাম তাদের ভালোবাসা, সেই ভালোবাসাগুলো এবং তাদের থেকে যে শিক্ষাগুলো পাওয়া, সেখান থেকে নিজে বুঝতে পারি যে আমার ভালোবাসাটা কোনোভাবে অ্যাস্ট্রো, স্পেস, এই ধরনের ফিল্ড গুলোতে যাচ্ছে। আচ্ছা, পরবর্তীকালে মাস্টার্স করি। মাস্টার্সে আমার স্পেশাল পেপার অ্যাস্ট্রোফিজিক্স ছিল আর কসমোলজি ছিল। কসমোলজি অ্যাস্ট্রোফিজিক্স এর আরো তাত্ত্বিক দিক বলা চলে, এবং সেই সব পড়ে আমি আরো বুঝি যে না, এটা আমি পারবো বা আমি চেষ্টা করলে হবে। কোনোটাই কিন্তু নম্বর ভিত্তিক নয়। এবং সেই সব করতে করতে আমি পরবর্তীকালে এখানে ইন্ডিয়াতে থাকাকালীন, ভারতে থাকাকালীন ভারতের পরীক্ষাগুলো দিই, এবং তারপরে বিদেশের জন্য অ্যাপ্লাই করি। সেখানেও সেই পরীক্ষাগুলোও দিতে হয়, ওখানে বিভিন্ন ইন্টারভিউ হয়, এবং সেই ইন্টারভিউ এর মাধ্যমেই আমরা নিজেরা বা যখন স্টুডেন্টরা আস্তে আস্তে নিজেদেরকে যাচাই করতে থাকি যে আমি কি পারবো কি পারবো না। তো আসল হচ্ছে ভালোবাসা। ভালো যদি বাসি তাহলে উপায় আছে, এবং উপায়টা পথটা তৈরি করে দেবে।
ইন্ডিয়াতে, ভারতে অনেক জায়গায় স্পেস ফিজিক্স করার সুযোগ আছে। আমার নিজের ঘনিষ্ঠ এক বন্ধু অ্যারিজে কাজ করেন, আমার আরেক বন্ধু সেই ইসরোর সঙ্গে যুক্ত আছে, কাজে আমি ওদের থেকেও খবরগুলো পাই যে ইন্ডিয়ার কি অবস্থা এই মুহূর্তে স্পেস ফিজিক্স রিসার্চের ক্ষেত্রে। এবং সান থেকে শুরু করে পুরো প্ল্যানেট, পুরো সোলার সিস্টেমে যা যা আছে সব বিষয়ে আমরা কাজ করি। একদম। সেখানে ম্যাগনেটোস্ফিয়ার থেকে শুরু করে আইনোস্ফিয়ার সবকিছু। ইসরোতে আছে ইউআর রাও স্যাটেলাইট সেন্টার, ইউআরএসপি, বিক্রম সারাভাই স্পেস সেন্টার, আপনার নাভি, এই বিষয়ে কথা হচ্ছিল। আইআইএ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স, তারপরে আইআইএসসি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স এন্ড টেকনোলজি, পিআরএল, এগুলো খুবই খুবই নাম, 2-3টে নাম বলছি যেখানে আমরা কাজ করতে পারি। আমি নিজেও পিআরএল এর সামার ইন্টার্ন ছিলাম, কাজে আমার মনে আছে সেই দিনগুলোর কথা। একদম। অ্যাস্ট্রোকেমিস্ট্রি নিয়ে যদি কেউ ইন্টারেস্টেড হয়, পিআরএল এ খুব ভালো কাজ হয় অ্যাস্ট্রোফিজিক্সে, ওটা আহমেদাবাদে আছে। তাছাড়া আমাদের আইউকা আছে, আইউকাতে অ্যাস্ট্রোফিজিক্স এবং স্পেস ফিজিক্স এর ভালো মতন কাজ হয়। আইউকায় আমাদের ইন্ডিয়াতেও আছে। এবং পৃথিবীর ক্ষেত্রে বিভিন্ন ইউনিভার্সিটি আমাদের জন্য দরজা খোলা রেখেছে। শুধু নিজেকে নিয়ে যেতে হবে এবং নিজেকে বোঝাতে হবে, যারা ওখানে প্রফেসররা বসে থাকবেন মন্ডলীতে, তাদেরকে বোঝাতে হবে কতটা আমি সাবজেক্টটা ভালোবাসি, আমি কতটা জানি আর কতটা আমি জানতে চাই। আসলে হচ্ছে কতটা জানতে চাই। একেবারে জানতে চাওয়ার ইচ্ছা যদি সত্যি থাকে, জানতে তাহলে ওনারা চাওয়ার আমাকে ইচ্ছেটা যদি থাকে help অবশ্যই করবেন। রাস্তা খুলে যাবে নিশ্চয়ই। একদম। এবং অসংখ্য এগুলো ধন্যবাদ কিন্তু ম্যাডাম। একটাও আর্থিকভাবে খুব বড় ব্যাপার নয়, কারণ ঠিক ঠিক ঠিক। আমরা কিন্তু ফুল মানে ফান্ডিং মূলত ব্যাপার হচ্ছে যে একেবারেই মানে জানার এবং আমি ইচ্ছে তাই এবং করেছি। শিক্ষার ইচ্ছে যদি থাকে তাহলে অবশ্যই রাস্তা খোলা রয়েছে। ঠিক। একদম। অসংখ্য ধন্যবাদ আর ম্যাডাম, এই আমাদের বিষয়টি আজকের হচ্ছে- সময় একেবারেই শেষ। অসংখ্য এই বিষ- ধন্যবাদ এই বিষয়টা হচ্ছে রবীন্দ্রনাথের সেই গানটির মতো, 2 হাতে তালের মন্দির আছে সদাই বাজে। এখানে এই গানের মতন আমার এই গবেষণা বা আমাদের এই গবেষণা পৃথিবী একদিকে এবং অন্যান্য গ্রহ, যে গ্রহ নিয়ে কাজ করে তার সেটা একদিকে এবং অন্যদিকে মহাকাশ, এই নিয়েই আমাদের কাজ। একদম। এই স্পেস ফিজিক্স। অসংখ্য ধন্যবাদ মৃত্তিকা ম্যাডাম এতক্ষণ সময় আমাদের দেওয়ার জন্য।